আমাদেরকে বিরোধী দলে ঠেলে দিবেন না, বলছেন গয়েশ্বরচন্দ্র। লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ। 15 বছরে পুকুর নয়, মহাসাগর চুরি করা হয়েছে, বলছেন সাখাওয়াত। এবং সর্বশেষ জানাবো কেন ইউনূসের সঙ্গে বৈঠকে আগ্রহী নন মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আমাদেরকে বিরোধী দলে ঠেলে দিবেন না, বলছেন গয়েশ্বরচন্দ্র। আন্তর্জাতিক গণতান্ত্রিক দিবস উপলক্ষে বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আমাদেরকে বিরোধী দলে ঠেলে দিবেন না, আমাদেরকে রাস্তায় নামাবেন না, আমাদেরকে দিয়ে আপনাদের বিরুদ্ধে স্লোগান দেওয়াবেন না। আপনারা সঠিকভাবে কাজ করবেন, আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আপনাদের রক্ষা করব। এই সময় তিনি অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ করার আহ্বান জানান। গয়েশ্বরচন্দ্র বলেন, কোনো রাজনৈতিক দল বিএনপি ও তারেক রহমানকে নিয়ে কটাক্ষ করছেন, তাদেরকে হুঁশিয়ারি করেন তিনি। এই সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, দৃশ্যমান ষড়যন্ত্র প্রতিহত করেছি, অদৃশ্য ষড়যন্ত্রকে খুঁজে বের করে প্রতিহত করতে হবে। বিএনপি ও তারেক রহমান সম্পর্কে দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা না বলার হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, উস্কানিমূলক মন্তব্য করলে দলের নেতাকর্মীরা চুপ করে বসে থাকবে না। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের রাজনৈতিক মামলা প্রত্যাহার না করার কঠোর সমালোচনা করেন সাবেক মন্ত্রী গয়েশ্বরচন্দ্র রায়। বলেন, আপনাদের নামের মামলাগুলো তো প্রত্যাহার করে নিলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলাগুলো কেন এতদিনে প্রত্যাহার করে নিলেন না? গত 16 বছরে স্বৈরাচারী শেখ হাসিনা পতন আন্দোলনে কি আমরা রক্ত দেইনি? আমাদের হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে। বৈষম্যহীন সংস্কারের নামে নতুন করে বৈষম্যের সৃষ্টি করবেন না। আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ। লক্ষ্মীপুরে নূর আলম নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার জন্য খোকন নামে স্থানীয় এক বিএনপির কর্মীকে দায়ী করছেন নিহতের পরিবার। নূর আলমের মৃতদেহ জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। তিনি পাঁচপাড়া ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানায় তার পরিবারের লোকজন। বাড়ির পাশের একটি দর্জির দোকানে পোশাক সেলাইয়ের কাজ করতেন তিনি। 2 মেয়ে ও 1 ছেলের জনক নূর আলম। নিহতের ছেলে আরিফ হোসেন বাংলা নিউজকে বলেন, সন্ধ্যার পর আমার বাবা ঘরে ছিলেন, তার ফোনে একটি কল আসে, লোকজন তাকে মারতে আসছে। তিনি ঘর থেকে বেরিয়ে যাওয়া মাত্রই আমাদের ঘরের পেছনে হামলাকারীরা তাকে আক্রমণ করে, তাকে লাঠি সোঁটা দিয়ে মারধর করা হয়। তিনি পুকুরের পানিতে পড়ে যান, সেখান থেকে তুলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। আমার বাবা তাদের বলেছেন, আমাকে মেরো না, তুলে নিয়ে যাও, তারপরেও মেরে ফেললো। তিনি বলেন, ঘটনার সময় আমি ঘর থেকে বেরিয়ে আমার বাবাকে মারতে দেখি। আমাকে হামলাকারী 2 জন ধরে রাখে। আমি তাদের হাত থেকে ছুটে পুকুরের অন্য পাড়ে গিয়ে আশ্রয় নিই। আমার মা মমতাজ বেগম হামলাকারীদের পায়ের ওপর পড়েছিলেন বাবাকে না মারার জন্য, কিন্তু কেউ কোনো কথা শোনেননি। বাবাকে হত্যা করেছেন, আমার মাকেও মারধর করেছে। আরিফ জানায়, হামলার পর প্রথমে তার বাবাকে চন্দ্রগঞ্জের একটি হাসপাতালে, পরে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দাবি করেন, আমাদের ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকন নামের একজনকে আমি চিনেছি, যিনি হামলার নেতৃত্বে ছিলেন। তার সাথে আরও 10 থেকে 12 জন ছিল। খোকন বিএনপির রাজনীতির সাথে জড়িত, কিন্তু আমার বাবা আওয়ামী লীগের রাজনীতি করলেও কারো ক্ষতি করেননি। 15 বছরে পুকুর নয়, মহাসাগর চুরি করা হয়েছে, বলছেন সাখাওয়াত। গত 15 বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে পুকুর সাগর নয়, দুর্নীতির মহাসাগর চুরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আজ রবিবার সরকারি এক সফরে বরিশালের বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এম সাখাওয়াত হোসেন বলেন, পাহাড় শান্ত না থাকলে কেউ শান্তিতে থাকতে পারবে না। পার্বত্য অঞ্চলে যাই হোক না কেন, সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। গত 15 বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে পুকুর সাগর নয়, দুর্নীতির মহাসাগর চুরি করা হয়েছে। এ সময় শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা, বরিশাল রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলাওয়ার হোসেন সহ স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একাডেমি পরিদর্শন শেষে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন জানান, দেশের মেরিন একাডেমি আধুনিকায়ন এবং এসব প্রতিষ্ঠান থেকে পাশ করা শিক্ষার্থীদের বৈশ্বিক নৌ সেক্টরে আরও বেশি সংযুক্ত করার ব্যাপারে সরকারের সদিচ্ছা রয়েছে। এ সময় সাম্প্রতিক দেশের পাহাড়ি অঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষকে আহ্বান জানান।
কেন ইউনূসের সঙ্গে বৈঠকে আগ্রহী নন মোদি? জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইন বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে আনুষ্ঠানিক আলোচনার অনুরোধ করেছে ঢাকা। গত 7 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এমনটাই দাবি করে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। মুহূর্তেই তার ঢাকার সংবাদ মাধ্যমগুলোর কাছে বড় খবরে পরিণত হয়। পরদিন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, পদ্ধতি মেনে এই অনুরোধ করেছে ঢাকা, আলাদা করে বিশেষ কিছু নয়। তার ভাষ্য হলো, ঢাকা অনুরোধ করেছে, ভারত যদি চায় বৈঠক হবে, আর যদি না চায় এতে জোরাজুরির কিছু নেই। গত 18 সেপ্টেম্বর হিন্দুস্তান টাইমস আবার আরেক প্রতিবেদনে জানায়, নিউ ইয়র্ক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাঝে কোনো বৈঠক হবে না। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে মোদির 3 দিনের ব্যস্ত সফরে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের এজেন্ডা রাখা হয়নি। কোনো সন্দেহ নেই, নিউ ইয়র্কে মোদির সফর যথেষ্ট ঠাসাসুজি হতে যাচ্ছে। তৃতীয়বার ক্ষমতায় এসে এটি মোদির প্রথম মার্কিন সফর। এর মধ্যে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী যুক্তরাষ্ট্র সফর করে এসেছেন। এক আলোচনায় ভারত যে বহুত্ববাদী ভাষা, ঐতিহ্য এবং সংস্কৃতির দেশ সেটা তুলে ধরেন রাহুল। বর্তমানে ভারতীয় রাজনীতিতে বিজেপির অবস্থান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এ কথা প্রচার করেছেন তিনি। পশ্চিমাঞ্চলের বিজেপির কট্টরবাদী চিন্তার সমালোচক, তাই মোদি নিজেও যে বেশি স্বস্তি নিয়ে নিউ ইয়র্কে যাবেন তা বলা যাচ্ছে না। গত 2 মাসে রাশিয়া এবং ইউক্রেন সফর করেছেন নরেন্দ্র মোদি। ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং শান্তি প্রক্রিয়ায় ভারত কূটনৈতিকভাবে দুতিয়ালি করেছে। রাশিয়ায় সম্প্রতি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দেভালের সফর তারই অংশ। আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের সংশ্লিষ্টতা এবং অংশগ্রহণ যে কোনো সময়ের চেয়ে বেশি এখন। কিন্তু কথা হচ্ছে, প্রতিবেশী বাংলাদেশকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার যে বয়ান দিল্লি প্রচার করে আসছে, নিউ ইয়র্কে মোদির সফরে তা কেন গুরুত্ব পাচ্ছে না? 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে মোদি বলেছিলেন, 140 কোটি ভারতীয় বাংলাদেশি হিন্দুদের নিয়ে উদ্বিগ্ন। ভারত যদি একান্তই উদ্বেগে থাকতো তাহলে ইউনূসের সঙ্গে বসে আলোচনা করা কি দিল্লির জন্য স্বাভাবিক ছিল না? বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে প্রতিবেশী ভারতের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন এখন ঢাকার। কারণ শেখ হাসিনার পতনের পর দুদেশের সম্পর্কে অবনতিতে প্রভাব পড়েছে হিন্দু মুসলমান সম্পর্কে। দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েন দেখা দিয়েছে তা দূর করতে ইউনূস মোদির বৈঠকের প্রয়োজনীয়তা অনুভব করেছিল ঢাকা, কিন্তু এটা স্পর্শ করেনি দিল্লিকে। অনেক জায়গায় বলা হচ্ছে, ইউনূসের সাম্প্রতিক সাক্ষাৎকারের কারণে দিল্লির অসন্তোষ তৈরি হয়েছে। ভারত হাসিনাকে চুপ থাকতে বলা সহ ইউনূসের বিভিন্ন মন্তব্য ভালোভাবে নেয়নি মোদি সরকার। শুধু হাসিনার প্রত্যর্পণ ইস্যুই কি ইউনূস মোদি বৈঠকের সম্ভাবনা নস্যাৎ করে দিল? কারণ কি এই একটাই? আপাতত দৃষ্টিতে এর পেছনে হাসিনার প্রত্যর্পণ ইস্যু মনে করা হলেও আরও বেশ কিছু দৃষ্টিভঙ্গি থাকতে পারে ভারতের, যা ইউনূসের সঙ্গে মোদির বৈঠক না হওয়ার পেছনে প্রভাব ফেলেছে। সার্কের চেতনা পুনরুজ্জীবিত করতে ইউনূসের চেষ্টা। পিটিআইয়ের সাক্ষাৎকারে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার চেতনার পুনরুজ্জীবন হওয়া দরকার বলে মন্তব্য করেছিলেন ডক্টর ইউনূস। ইউনূস বলেছেন, দীর্ঘদিন সার্ক শীর্ষ সম্মেলন হয়নি, আমরা যদি একত্র হতে পারি তবে অনেক সমস্যার সমাধান হবে। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দিয়ে ইউরোপের দেশগুলো অনেক কিছু অর্জন করেছে, সার্কের কাজ করার বিষয়টি আমাদেরও নিশ্চিত করতে হবে। ইউনূসের সার্কের চেতনার পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা খুব একটা পছন্দ করছে না দিল্লি। সার্ক কার্যকর থাকলে আঞ্চলিক বৈঠকগুলোতে অনেক সমস্যা সুরাহা হওয়ার পথ তৈরি হতো। ভারত কোয়াড বা ব্রিক্স নিয়ে যত আগ্রহী, সার্ক নিয়ে কোনো তৎপরতা চোখে পড়ে না। এছাড়া সার্ক যদি কার্যকর থাকে, এক ফোরামে পাকিস্তানের সঙ্গে আলোচনার টেবিল বসা হবে, এতে বৈরিতা কমে আসার পথ তৈরি হতে পারে। কিন্তু যেখানে পাকিস্তান আছে সেখানে ভারত সক্রিয় হতে চায় না। ইউরোপীয় ইউনিয়নের আদলে সার্কের মাধ্যমে বিবাদমান ইস্যু সুরাহা হোক, এটা দিল্লির মনোভাব নয়। প্রচলিত রাজনীতিতে যারা পুরনো তারা হুট করে নবাগত ইউনূসের উদ্যোগে কোনো সামিল হবে। কেন সামিল হবে? এটি ভারতের অহংবোধ প্রক্রিয়া তৈরি করতে পারে। একটা অপ্রীতিকর পরিস্থিতিতে বহুমুখী চ্যালেঞ্জ নিয়ে সরকারের দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনূস। তার চিন্তা প্রতিবেশী অনেক দেশের সরকার প্রধান থেকে আলাদা। সার্ক নিয়ে ইউনূসের সঙ্গে মতের মিল হবে না ভারতের। আন্তর্জাতিক রাজনীতিতে সার্কের সংস্কার এবং কার্যকারিতা ভারতের স্বার্থে অত গুরুত্ব নয়। মোদির সঙ্গে বৈঠকে হলে সার্কের প্রসঙ্গ তুলতে পারেন ইউনূস, এই আশঙ্কা থাকতে পারে দিল্লির। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।